অঞ্জু, অঞ্জু, আমা অঞ্জু, আমার কাছে দেখেও দেখিস না মা। না না, তাকে ঠাকুমা, তবে সন্ধে হইল তাই। হ্যাঁ মা, আমি সেই কথাটা তো কোনো জবাব পেলুম না। কোন কথা ঠাকুমা? ও মা, এরই মধ্যে ভুলে গেলি বাচ্চা। সেদিনে যে নুপুর সম্বন্ধে আমি তোকে অত করে বললুম, আর তোর বাবাও জানি সে কথা। টাকা পয়সা, বিষয় সম্পত্তির মালিক এই তল্লাতে নুপুর মতো আর কটা আছে বল, তোর সঙ্গে মানাবেও বেশ। তোমার কথা শেষ হয়েছে ঠাকুমা? সন্ধে হয়ে গেল, এবার আমি বাড়ি যাই। শোন শোন, বলি তোদের তো আর একটা পয়সা খরচ নেই, উল্টে বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, টাকা পয়সা সব নীতি তোর নামে লিখে দেবো বলেছি। সত্যি ছাড়তে আছে রে, ভেবেছি তো। ও মা, ভাবতে ভাবতে তো বুঝিয়ে গেলি না, এত কি ভাববার আছে তাও বুঝি না। দিদি, বুড়িকে কি বলছিল? কিছু না, আমি সব শুনেছি। ওই নতুদার সঙ্গে তোর বিয়ের কথা বলছিল। বললেই পা, তুই কখনো রাজি হবি না দিদি? হ্যাঁ, তোর জন্য রাজপুত্র জামাইবাবু বসে আছে। আজ ওই নিশি বুড়ি আজ আবার দিদিকে ধরে ওই নতুদার সঙ্গে বিয়ের কথা বলছিল। বলিস রে কিন্তু, কেন বলবে কেন? আমার দিদিকেই বা বলবে কেন? মাতাল মদ খায়, ও ভাবি কিনা জামাইবাবু। মা, আমি তোমাকে বলে রাখছি, এবার ওই বুড়ি কিন্তু দিদিকে কিছু বললেই আমি দেখে নেবো। কি বাবা, গুরুজন কেমন করে বলতেন, কিছু পাপ হয়। গুরুজন? বদমাইশ বুড়ি, ও আবার গুরুজন? গুরুজন, তুমি হাত পা ধুয়ে তাকে প্রণাম করে দিই। যাও যাও বাবা। মেয়েটা বড় এক রোকা, কিছু তো সোজা কথা বলবে না। যতবারই বলি বলে ভেবে দেখি। কেন বলো তোমার? আমার মনে হয় ও এড়িয়ে যাচ্ছে। আচ্ছা, জমি জমা ব্যবসা করতো, তার নামে লিখে দেবো, এটা থেকে ভালোভাবে বলেছ? উমা, তা আবার বলিনি। কি বলে? বলে তোর অত্যাচারী নাকি বউটা অবগাতে মরে। হিংসে, বুঝলে মাসি, হিংসে। কেউ তো আমার সামনে বলে না, সবটা আমার আড়ালে বলে। কেননা সবটা টিকিয়ে তো আমাকে বাধা। যদি মা, বাবা আজকাল খুব রাত করে বাড়ি ফিরছেন। এখন তো ডেলি প্যাসেঞ্জারি, তার উপর এত ছোটাছুটি। ছোটাছুটি কি আর এমনি করে না? মেয়ে বড় হলে সব বাপেরই একই চিন্তা। তোর বাবা কলকাতা থেকে ফেরার পথে বারাসতে সেই মহিম রায়চৌধুরী তার বাড়িতেই গেছে। শুনছি ওরা খুব বড় লোক, ওদের দাবিটা একটু কম হবে, কিন্তু চেষ্টা করে তো দেখতে হবে। মহিম রায়চৌধুরীর একমাত্র সন্তান, শুনেছি কলকাতায় কত বড় চাকরি করে। তাছাড়া তোকে রেখেই মহিমবাবুর যথেষ্ট। না, সত্যি আপনার মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। আমাদের ওই রকম মেয়ে তো খুঁজছিলাম। আমার সঙ্গে কিন্তু মানে আমি যেসব জিনিসপত্রের কথা বলছি না, আমার পক্ষে দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের বংশে বয়ে আসতে গেলে তো অনেক কিছু দিতে হয়, কিন্তু তার তুলনায় আপনাকে তো এমন কিছু বলিনি শিবনাথ বাবু। আগে তাহলে আমাকে কি দিতে হবে? না মানে ওই কিছুই নয়, ওই কাপড় জামা রাখবার জন্য একটা স্টিলের আলমারি, আর ছেলের মা নিজে সব সেলাই সেলাই করে, তার জন্য একটা সেলাই মেশিন, আর ছেলে নিজে খুব ভালো গান টান গায়। হ্যাঁ, ওই আজকাল ওই কিছু বেরিয়েছে রেকর্ডিং, ওর একটা ভারী শখ অনেক দিলে, তাই নিজের গান টান যাতে পাঁচজনকে রেকর্ড করে শোনাতে পারে। তারা ঘড়ি আংটি বুতানো তো আপনি দিচ্ছেন, এর নতুন কথা কি আগে গান হয়ে দেবো, কিন্তু এদিকে মেয়েকে তো সাজিয়ে গুজিয়ে দেবার কথা ভাবতে হবে। তা তো হবে। আর তাছাড়া দেখুন, আপনাকে তার খাট বিছানা এসব দিতে হচ্ছে না, ও আমার বাড়িতে যা আছে তাতেই জায়গা হয় না। আচ্ছা তাহলে আচ্ছা সর্বসাকুল্যে মানে গয়না নিয়ে কত চাই? সর্বসাকুল্যে গয়না বলতে গেলে ওই মেয়ের হাতে, কানে, গলায় একখানা করে দিতে গেলে অন্তত কমপক্ষে 10 ভরি তো লাগবেই। কি বলো? হ্যাঁ হ্যাঁ,
তাছাড়া যে মেয়ে রায়চৌধুরীর বাড়ির বউ হয়ে আসবে তাকে তো আর খালি হাতে ইয়ে করা যায় না। অপরাধ দেবেন না, আমি বলছিলাম যে এতগুলো জিনিস দেবার পর যদি নগদটা আপনি না কমান তাহলে আমার মতো রোজগার মানুষের পক্ষে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন না হয় ওই নগদটা কমিয়ে আপনি 3,000 টাকাই দেবেন। 3,000? আর তাছাড়া ছেলে তো আজ বাদে কাল বিলেত যাবে, তারও একটা মোটা খরচা। এখন সে বাবদ তো আপনার কাছে আমি কিছু চাইতেই না। আচ্ছা, সেটা হবে। তাহলে এই অনেকগুলো ব্যাপারে দাম আছে, জোগাড় করা আমার পক্ষে আমাকে কয়েকদিন সময় দিতে হবে। নিশ্চয়ই 100 বার সময় নেবেন, তবে আমার কিন্তু ওই এক কথা, আপনার কাছ থেকে পাকা কথা পেলে তবে আমি কিন্তু দিনস্থির করব। হ্যাঁ, যত তাড়াতাড়ি হয়। শুভস্ত শীঘ্রম অশুভস্ত কাল হরণম। আচ্ছা, আমি তাহলে চলি, অনুমতি। নিশ্চয় আসুন। নমস্কার। আচ্ছা মহিন, চলি। আচ্ছা এসো এসো, আবার এসো। হ্যাঁ কেমন? আচ্ছা, কথাবার্তাগুলো ঠিক বলেছি তো? চলে। হ্যাঁ আচ্ছা, সময় পেলে আসবে কিন্তু। সবই তো শুনলাম, কিন্তু পাকা কথা দেবার আগে ছেলের মনটা জেনে নেওয়া একবার উচিত ছিল না? ওরও তো বলার কিছু থাকতে পারে। না, সে বলার কিচ্ছু নেই। আর তাছাড়া শিবনাথ বাবুর মেয়েটি তো সব দিক থেকেই আমাদের ছেলের উপযুক্ত, একটা পাশও করেছে। তবে আর্থিক অবস্থার জন্য লেখাপড়াটা চালিয়ে যেতে পারিনি, এই যা। হ্যাঁ বুঝলাম, কিন্তু বলছিলাম কি ওকে হয়তো খুব শীঘ্রই দিলে হতে পারে। তা যাক না, বিলেত যাক না, ও তার আগে আমি বিয়েটা ছুটিয়ে দেবো। দেখো, আমি বলছিলাম কি যে এখানে টাকা কথা দেবার আগে বিমানের বড় সাহেবের সঙ্গে তুমি একবার দেখা করো। বিমানের উন্নতি নেই। আর আমার শোনাচ্ছি ওর মেয়েটা খুব সুন্দরী শিক্ষিত। দেখো বড় বউ, সুন্দরী শিক্ষিতা হলে এ বাড়িতে আসা যায় না। এ বাড়ির বউ হয়ে আসতে গেলে অনেকগুলো গুণ থাকা দরকার, আর আমি যতদূর জানি তার মধ্যে কোনোটাই নেই। তার মতো এই ক্লাবে পার্টিতে ঘুরে বেড়ানো বিলিতি ফ্যাশনের মেয়ে এই চৌধুরী বাড়ির বউ হয়ে কোনোদিন আসতে পারে না। এইরকম একটা শ্যাদি হোটেলে তোমাকে আর একেবারেই মানায় না বিমান। তাহলে কোথায় আমায় মানায় বলো? কেন, এত বড় শহরে বড় বড় হোটেলে কি অভাব আছে? না তা নয়, তবে এই গ্র্যান্ড গ্রেট ইস্টার্ন এসব হোটেলগুলো আমাদের জন্য না। তাহলেও এখানকার পরিবেশটা অ্যাটমসফিয়ারটা তোমার একেবারে উপযুক্ত নয়। কেন? এই পরিবেশের মধ্যে খারাপ কি দেখে? দিব্যি একটা সেপারেট ঘর পেয়েছি, আর যখন যা চাচ্ছি হাতের কাছে পাচ্ছি। তাছাড়া এখানকার বোর্ডার আমায় খুব ভালোবাসেন, যথেষ্ট খাতির করেন। কিন্তু এই বাইরে যে একটা জগৎ আছে সেটা তো তুমি একেবারে ভাবতেই চাইছো না। কেন ভাববো না? কিন্তু আমার মতো ইয়াং ব্যাচেলার্সের এর চেয়ে নিরাপদ স্থান আর কোথায় আছে বলো? তাহলে ব্যাচেলার টাইটেলটা চেঞ্জ করে দিতে পারো। ইচ্ছে থাকলেই বা চেঞ্জ করতে দিচ্ছে কে? আপনারা সারা আর আমার কি আসতে বলতে পারেন? কেন, একদিন যে বললে ঘরে বউ ছেলে মেয়ে আছে, বলেছিলেন নাকি? তবে কথাটা ঠিক জানেন, মানে ওরা আমার মুখ চেয়ে রয়েছে আর আমি রয়েছি আপনাদের মুখ চেয়ে। আচ্ছা হরিহর, তোমার কটি ছেলে মেয়ে? 5। বলো কি, এই বয়সে 5টি? আর হবে নি বাবু। কেন? ইয়ে করে ফেলে তো হরিহর। যাই বাবু, ওদিকে বিমানবাবু ডাক করিস। হ্যাঁ চলেন। আচ্ছা যাও, অফিসের বাবুকে সামলাও, আর আসবার সময় আমার সিগারেট কি ভুলে যাও না। না কি যে বলে বাবু, ভুলবো কি, আমি এক্ষুনি নিয়ে আসি। কি সিগারেট কেন বললেন? আরে বাবা, ফিল্টার উইল। হ্যাঁ ঠিক আছে, ফিল্টার উইল। ঠিক আছে। তাহলে কি খাবে বলো? অমলেট, টোস্ট, কফি? না, আমি কিচ্ছু খাবো না। কি যে বলেন দিদিমণি, এখন খাবেন না তো কখন খাবেন? এই যে হরিহর বাবু বলেন, খুব ব্যস্ত বলে মনে হচ্ছে। কি যে বলেন বাবু, আপনাদের কাছে ব্যস্ত তাই শুনছি। বলেন দিদিমণি, বলেন কি খাবেন? না না না, সে কখনো হয়? আমাদের হোটেলে এই যেতেন আর কিছু খাবেন না, তাও কখনো হয়? কিছু একটা আপনার খেতে, তা নাহলে আমার দুর্নাম হয়ে যাবে আর হোটেলের বদনাম হয়ে যাবে। তাহলে শুধু একটা কফি। হ্যাঁ, 2 কাপ। আচ্ছা ভালো কথা, তুমি সেদিন বলছিলে না যে আমাদের 6 নম্বর ঘরের অজয় বাবু, অজয় বাবু? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ওরা কিন্তু কুমড়া টুমড়া। হ্যাঁ, ওরা ঘুগনিপথ বড় অফিসার। আচ্ছা, আর সেই সত্যি তো ভালো চাকরিটা জোগাড় করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হাতে রাখা দরকার। হ্যাঁ কি বলো? এই যে ম্যাডাম, বিমানুর ঘরে 2 কাপ কফি। আমি এক্ষুনি। হ্যাঁ শোন ব্যাগটা বাজে। 2 কাপ কফি কি হবে? আরেকজন কে এলা? ওই যে নতুন দিদিমণি। আচ্ছা, আরে ছেলে গেলি যে? হ্যাঁ, নতুন দিদিমণি
সিনিয়র কে? হ্যাঁ বুঝি আরেকদিন এসেছিলেন, আপনাকে বিমানগুলোর কথা জিজ্ঞেস করলেন। ও সামলা সামলা রাখছেন বুঝলেন আমার ভাইয়া, এই আরেকটি বড় মক্কেল। বড় মক্কেল? হ্যাঁ, বিমানবাবুর সামনে স্বয়ং মালিক বেশিটা। আর বিমানবাবুর উন্নতি লোকে কার পাপের সাথে। কাল কিন্তু উইদাউট পেট আমাদের বাড়িতে যেতেই হবে। যেতেই হবে, বিশেষ করে তোমার যখন জন্মদিন। থাকবে না, কাল সবাই তোমার গান শোনার অপেক্ষায় থাকবেন। আর তাছাড়া বাপি তোমাকে বিশেষ করে যেতে বলে দিয়েছেন। আচ্ছা, কাল কটার সময় যেতে হবে বলো তো? পজিটিভলি at 6 PM। শুরু করো। Ladies and gentlemen, let me introduce Mr. Biman Ray Chaudhary. আপনারা ওর গান শুনে বুঝতে পারছেন যে বিমান একজন ভালো গায়ক। ওর অন্য পরিচয় হচ্ছে ও আমার ফার্মের পারচেজ অফিসার। নিজের যোগ্যতা বলে একজন সাধারণ কর্মচারী থেকে ও এখন আমার কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ। আমার ফ্যাক্টরির ব্যাপারে শীঘ্রই ওকে আমি আমেরিকায় পাঠাচ্ছি। সত্যই তোমার পরিচয় পেয়ে আমরা খুশি হই। উইশ ইউ এভারি সাকসেস ইন লাইফ। থ্যাংক ইউ সো মাচ।
তো ছেলে মানুষ করে না, ভাবলে বলছি এখানে বাড়িয়ে নেই ধরতে হলো কি? আরে না না, ট্রেন ট্রেন কিচ্ছু লেট ছিল না কৈলাস দা, একটা বিরাট বড় পার্টি থেকে ফিরছে, যেন আমি গান গাইলাম। গান ফেলে তোমার গান থাকে না। এবার যাতে সকাল সকাল বাড়ি ফেরে না, আর ব্যবস্থা কত করে গেল নাকি? হ্যাঁ, এবার বেরিয়ে খেলা রাত্রি তারা বার করে দেবে। তাহলে বাবা রাজি হয়েছে? আরে রাজি না হয়ে উপায় আছে? তো দেখছি না, আবার লোক খাবে মধ্যমগ্রামে থাকে। কি বললে? মধ্যমগ্রাম? হ্যাঁ তাহলে শুধু কর্তাবু রাজি হলেই চলবে না? কষ্ট করে রাখি, পৃথিবীর যে দিন তারই তাকে পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, তুমি যখন চা আমি বোধহয় দেখার আগেই নাটক হয়ে যাবে কৈলাসটা। কি বলে কিছুই বুঝবে না, সেটা থেকে কান্দিয়ে যেতে হবে। মা, ঠিক করে বাড়ি ফিরলি? আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? কেন রে খোকা? বিয়ে যখন আমাকেই করতে হয়, তখন আমার মতামতের পক্ষে উচিত ছিল। ও মা, তোকে না জানিয়ে কি আমরা কিছু করছি? আমাকে জানিয়ে কোনো লাভ নেই মা। বাবার পছন্দ করা মেয়ে তোমাদের পছন্দ হতে পারে, কিন্তু আমার পক্ষে তার সঙ্গে মানিয়ে চলা। কেন মানিয়ে চলা সম্ভব হবে না খোকা? সেও তো এই যুগের লেখাপড়া জানা মেয়ে। দেখো মা, একটা কথা তোমায় স্পষ্ট করে বলছি, ওই মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। খোকা, খোকা শোন, কি বোঝা, যেমন বাপ তেমনি হচ্ছে বেটা। বড় বিপদে পড়ে তোমার কাছে এসছি। বিপদ? বলুন বলুন বলুন। বাবা, এই বিপদ থেকে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না বাবা। কিরকম? তুমি তো জানো যে অঞ্জনার বিয়ের জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করছি, আমি কিছু করে উঠতে পারছিলাম না বাবা। তো ইদানিং একটি ভালো আমি পাত্রের সন্ধান পেয়েছি, আমি কথা পাকা করে এসেছি, ওই পাত্রে আমি আমার মেয়েকে আমি পাত্রস্থ করবো। আমি যে কথা বলেছিলাম তার কি হলো? কথা আমার মনে আছে বাবা, কিন্তু মেয়ে তো বড় হয়েছে, তার ইচ্ছার বিরুদ্ধে তো আমি কিছু করতে পারি না। পাত্রটি কোথা স্যার? পাত্র হচ্ছে বাড়ার সাথে মহিম রায় চৌধুরী, বুঝলি, খুব নাম করা ওরা পরিবার, ওদের পুরনো পরিবার। তা ওর একমাত্র ছেলে, কলকাতায় ভালো চাকরি করে ছেলেটি, শুনছি বিলেত যাবে। তা আমি কি করতে পারি বলুন? তোমার কাছে আমি কিছু অর্থ সাহায্যের জন্য এসেছি বাবা। এরকম একটি পাত্র পেতে গেলে বুঝতেই পারছো যে 7-8 হাজার টাকা খরচ হবে। তা এত টাকা তো আমার কাছে নেই। আমি আমি অফিসের আমার ফ্যাক্টরি থেকে কিছু টাকা লোন করেছি, তারপরে আমাদের বাবুর কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছি, এভাবে আমি কিছু টাকা জোগাড় করেছি, গয়না আর সব জিনিসপত্র নিয়েছি। দেনা পাওনা একটা 7-8 হাজার টাকা লাগবে, 4 হাজার টাকা আমি তোমার কাছে চাই বাবা। তো না, আমার 4 হাজার টাকা দাও। এত বড় দায়িত্ব নেবেন? কি করবো বাবা, আমার পাত্র পেতে গেলে এটুকু তো আমার করতেই হবে, আমার তো উপায় নেই। আমি আমি আমার বাজার সঙ্গে বাধা রেখে তোমার কাছে টাকা দিচ্ছি, আমি এমনি করবো বাবা। মেয়ের বিয়ে দিতে গিয়ে নিজেকে নিঃস্ব করে ফেলছেন? কি করবো বাবা, এছাড়া কোনো উপায় নেই আমার। ঠিক আছে, টাকা আপনাকে আমি কি শর্ত? 6 মাসের মধ্যে টাকা ফেরত। 6 মাস? 6 মাস আমি পারবো না বাবা, ওটা 1 বছর কর। সুদ বেশি লাগবে। তো কবে টাকা চাই? এই হপ্তার মধ্যে পেলে ভালো। তোমার কি বলে আশীর্বাদ করবো বাবা আমি জানি না। ভগবান তোমার মঙ্গল করুন। একটু দেরি হবে, ফোন করেছিলেন। আমি জানি, টাকা দিত, তা একটু খেতে পারি। তুমি বসো, আমি এখনই আসছি। দেখতে দেখতে 2 বছর কেটে চলল। দীর্ঘ প্রতীক্ষায় থেকে থেকে মনটা ক্লান্ত হয়ে গেছে। ভাবছি আর কটা দিনই বা। এবার দেখবে হঠাৎ একটা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে পৌঁছে গেছি তোমার কাছে। তোমাকে দেখতে দেখতে আর লোভ সামলাতে পারলাম না, তাই তোমার এই মিষ্টি ঠোঁটে একটা ছোট্ট দিলাম, এটি তোমার সুবিধা।
খেয়ে নাও। আচ্ছা, তোমার সঙ্গে আমার কতদিনের পরিচয়? আচ্ছা, কি প্রশ্ন কেন? না, মনে হলো তাই বললাম। যদি বলি যুগ যুগ ধরে, আজ তো বিশুদ্ধলি পাপ। আচ্ছা, আমি যদি আমেরিকা না যাই তাহলে কি তোমার খুব আপত্তি আছে? নিশ্চয় আছে। হঠাৎ তোমার এই খেয়াল হলো কেন বলো তো? না, খেয়াল না, ভাবছি গিয়েই বা কি বেটারমেন্ট হবে। তার মানে বাপি তোমাকে নিশ্চয়ই পাঠাতেন না। যাক, ওসব বদ খেয়াল ছিঁড়ে এখন পেটটা ঠান্ডা করে নাও তো। কি হলো, কিছু খাবে না? না। ও হ্যাঁ, আজ সকালে বাপি বলছিলেন তোমার ট্রেনিং এর জন্য নিউ ইয়র্কে চিঠি পাঠিয়েছেন। কি ব্যাপার বলো তো? এরকম একটা সুযোগ, অথচ তোমার কোনো ইন্টারেস্ট নেই। না, I'm tired, really tired of all this. আমি চলি। এখনই যাবে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ কথা হয়েছে বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আজও রাতে নীলবন্ধ, ঠিক আছে, হয়ে গেল। বুঝেছ রমেশদা, এই অফিসার বাবুদের নিয়ে আর হোটেল ব্যবসা করা যাবে না, বুঝেছ? কারবার তুলে দিতে হবে। কেন? কেন কি, এরা রোজ রোজ খালি ওই ক্লাব আর পার্টি করবে আর এখানে নমিজ করবে, এবার তো কোনো কারবার চলে। তুমি এসে গেছো, বাঁচলো কেন, কি হয়েছে? তুমি কলকাতা চলে যাওয়ার পর তোমার বিয়ের ব্যাপার নিয়ে কর্তাবাবু আর মা একটু অশান্তি হয়ে গেছে। এই থেকে আমার সারাদিন কিছু খাননি, আমরা সকলে মিলে বলেও কিছু খাওয়াতে পারি। দেখো না যদি কিছু করতে পারো। আচ্ছা, আমি দেখছি। কি যে অশান্তি আরম্ভ হয়েছে বাড়িতে, আমি কিছু বুঝতে পারছি না, আমার ভালো লাগে। মা, মা, তোদের এই সংসারে আমরা থাকতে পারছি না খোকা, তুই আমার কোথাও পাঠিয়ে দে। মা, তুমি বাবাকে বলো আমি তাঁর পছন্দ করে মেয়ে দিয়ে দেবো। খোকা, মানে তার হাতে 10 দিন আছে, বুঝেছো? বোঝাতে তো লেগে যাও, মেয়ের বিয়ে বলে কথা। ও হ্যাঁ, রেল স্টেশনে জানো নটবরের সঙ্গে দেখা, নটবর বলে যে শুনে আপনি এত বড় দায়িত্ব একা নেবেন কি করে, মানে নিজে থেকে দায়িত্ব নিয়ে নিলে, বলে যে আমি যখন রয়েছি তখন বাবা নিয়ে আসো। কি হলো, কাকে আবার এইসব কাজে ভেতর কেন ডাক? এত বড় একটা কাজে তো লোক বড় তো চাই, আর এই বয়সে কি আমি এত বড় একটা কাজ একা করে উঠতে পারি? এখানকার ছেলেটাকে মান্য করে ভয় করে, ওই রকম একটা ছেলে হাত টাকা দরকার যা দিনকাল পড়েছে। সব কথাই তো হলো, কিন্তু এই বিরাট খরচের ব্যাপার তুমি করবে কি করে? টাকা জোগাড় হয়েছে? আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। তোমাকে ভাবতে হবে না, ঠাকুরের গায়ে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি তোমার কাজ করো, দেখি কাজের নেমন্তন্ন করবে, একটা কাগজে তুমি লিস্ট করো, এদিকে আমি সমস্ত বিয়ের কেনাকাটাগুলো শেষ করে ফেলি, তাহলে আবার শেষকালে গিয়ে খুঁজতে হবে, বুঝলো? আমি নেমন্তন্ন খাবো না, আমি চলে যাচ্ছি। তুই লুকুটাকে অপমান করে চলে যাবে? মদের অপমান যেন না করে। আমি কি করবো, তুই বুঝিয়ে দিয়ে দেবো, যাই করিয়ে দে। হ্যাঁ, তবে দাঁড়া দাঁড়ে
ও মহিন, তুমি নিজে থাকবে। হ্যাঁ মহিন, হ্যাঁ। তুমি যা যা বলেছিলে সবই তো দেখলাম। তোমার সেই গানের মেশিন নাকি কই, সেটা তো দেখলাম না। গানের মেশিন? ও গান রেকর্ড? আমি তো দেখিনি ওটা। তাই তো? ও শিবনাথ বাবু, এদিকে শোনো। আগে হ্যাঁ মশাই, আপনি সেই ওই গান রেকর্ডিং এর জিনিসটা তো দেননি, মেশিনটা। মেশিনটা যে এত দাম আগে জানতাম না, জানেন। এই যে ইয়ে সব জিনিসপত্র কিনতে ব্যবস্থা করতে, মানে ওটা আমি আর পেয়ে উঠিনি। আপনি আমার একটু সময় দিয়ে আমি নিশ্চয়ই দিব। সে কি মশাই, শুভ কাজে অঙ্গহানি, আর বিয়ের যৌতুক কি পরে দিলে চলে? আপনি একটু দয়া করুন, আমাকে আমাকে একটু সময় দেন, আমি নিশ্চয়ই দিব। আমাকে 1 মাস সময় দিন, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। দিয়ে দেবো। দিয়ে দেবেন ঠিকই, তা ব্যাপারটা হচ্ছে ওটা আমার একটা ছেলের শখের জিনিস, আর তাছাড়া আগে বলেননি। আপনি আপনি আমার একটু দয়া করুন, আমাকে 1 মাস সময় দিন, আমি নিশ্চয়ই দিতে। আমি এত জিনিস দিতে পেরেছি, আমি ওটা না দিয়ে আমি বাবা জীবনকে নিশ্চয়ই বঞ্চিত করবো না। আমায় 1 মাস সময় দিন, আপনি একটু আমায় দয়া করুন। বাবু পরে একটা কি জিনিস দিতে পারি, তার জন্য বলছে কিসব বলছে, কি নাকি দিতে অসুবিধা হয়েছিল, দিতে পারেননি, সেজন্য নাকি ওরকম চেঁচামেচি করছে। কত টাকা চায়? নটবর থেকে মরে গেছে? হ্যাঁ, তুই ভেবেছিস কি? সব ঠিক আছে বাবা, তুই নিশ্চিত সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক বলছে। হ্যাঁ বাবা। কোনো রকম যদি গোলমাল করে আমাকে বলবেন, সব সবাই ছুটি করিয়ে দেবো। আমাদের মধ্যে কোনো চাঞ্চল্য নেই, সব খুব ভালো। খেয়ে যাবে কিন্তু, চলে যাবো। ঠিক আছে, তারপরে আমার খেলাকে বসতে বলে চিরসুখী ক্ষমা। একটা কথা মনে রেখো মা, যে বিয়ে পর মেয়েদের স্বামীর ঘরই হচ্ছে নিজের ঘর। সেখানে শ্বশুর শাশুড়ির মন জয় করা, অন্য সকলের মন জয় করা হচ্ছে প্রধান কাজ। সকলকে সুখী করা হচ্ছে তোমার কাজ। সেজন্য হয়তো অনেক ত্যাগ করতে হবে, আগে হয়তো অনেক কষ্ট পেতে হবে। আমি জানি তুমি কি পারবে, তাহলে তোমার আশীর্বাদ করবে না মা। ক্লান্ত এই সময় কাজে হয়নি, স্বামী তোমায় এগিয়েছি। লোকজন যে খেয়ে দিয়ে চলে গেল সব, কিন্তু যার জন্য এত সব, তারই তো এখনো পাত্তা নেই। তোমার খোকা বাবু গো, সকালে বেরিয়ে ফিরলো দুপুরে, তারপর কোন রকমের চাকরি নাকে মুখে গুঁজে সেই যে বেরিয়েছে, এত রাত হলে এখনো তার দেখা নেই। তোর কিছু দরকার আছে? আমার তো দর এই কত কর্তা বাবু ভীষণ রেগে আছে। সত্যি বাপু, বউ ভাতের দিন বাইরে থাকাটা কি উচিত? জিত অনুচিত ভাবনা তোকে না ভাবলে চলবে না। কেন সন্ধ্যা থেকে বাড়ি ভর্তি লোক, কতজন তুমি কৈফিয়ত দেবো? কৈফিয়ত দেওয়া কি আছে? আজকের দিন তো বাড়ির বাইরে থাকে, বাড়ি থেকে যাবার সময় তোকে না দেখে কত লোকে কত কথা বলে গেল। আর বৌমা তো সেই সন্ধ্যা থেকে পুতুলের মতন সেজে বসে রয়েছে। ওর দেরি দেখে আমি তাকে খাইয়ে দিই। ভালোই করেছে। তুই হাত মুখ ধুয়ে নে, আমি তো খাওয়ার ব্যবস্থা করি। শরীর ভালো।
ডাক্তার, শুয়ে পড়ো। ও আমার ফার্মের বাচ্চে দল। আমার ফ্যাক্টরির ব্যাপারে শীঘ্রই ওকে আমি আমেরিকায় পাঠাবো। শ্রীচরণেশু মা, তোর খুশি হও একথা ভেবেই বিয়ে করেছিলাম, কিন্তু সারা রাত মনের সঙ্গে যুদ্ধ করে মনকে বোঝাতে পারলাম না। মনে হচ্ছে একটা বিরাট ভুল হয়ে গেছে, তাই কলকাতায় ফিরে যাচ্ছি। যদি পারো ক্ষমা করো সোনা মানকে। বিমা। কোথায় বৌমা? কাল রাত্রে বলেছিলাম ওরা ঠিক হয়েছে, রাত্রে খেলো না। খোকা কখন গেছে জানি না, তোমার কিছু বলে গেছে? না, তো আশা করি ঘরে বউ আনলাম, নতুন বউ ঘরে পা দিতে না দিতে ছেলে আমার ঘর ছাড়তো না, বিয়ে দিয়ে দিচ্ছে। রায়চৌধুরী বাবু যে 10 দিনের ছুটি নিয়ে গেলেন, অথচ 4 দিন যেতেই আবার জয়েন করলেন, কিরকম? হ্যাঁ, কিন্তু 10টার আগেই এসে গেছে। দাঁড়াতে কি বল, লুকিয়ে লুকিয়ে বিয়ে করলি আর আমি কিছু জানতে পারলাম না? আমি বিয়ে করেছি একথা তুই জানলি কি করে? যেভাবেই হোক জানতে পেরেছি, আর মিস্টার মুখার্জিও জানতে পেরেছে। মিস্টার মুখার্জি? তারপর তারপর আবার আমায় দেখে জিজ্ঞেস করলেন, আমি সঠিক কোনো উত্তরই দিতে পারলাম না। তবে মনে হলো উনি খুবই অসন্তুষ্ট হয়েছেন। বিয়ে একটা হয়েছে ঠিকই, বাট দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। হেয়ালি নয় অমলেন্দু, আমার পছন্দ করা একটা মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে। বেশ তো, এটাকে তুই অ্যাক্সিডেন্ট বলছিস কেন? কেন বলছিস? এই বিয়েকে কেন্দ্র করে বাড়িতে প্রচন্ড ঝড় চলছে, অথচ আমি এক মিনিট। রায় চৌধুরী? ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি এখনই আসছি। আমি একটু আসছি। আমি আর বলবো না, আমি তোর সঙ্গে উনি পরে কথা বলছি। চল। May I come in, sir? Yes. যা শুনলাম তা কি সত্যি? হ্যাঁ স্যার। What harm I did to you? তোমার ভালো ছাড়া কোনো ক্ষতি আমি তো কোনোদিন করিনি। So ungrateful যে আমাকে না জানিয়ে তুই তোমার কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করতেই পারিনি। আমার একমাত্র মেয়ে, তার কথা ভেবেই আমি এত দূরে গিয়েছিলাম।
স্বাস্থ্য আমার একটা নিশ্চয় ছিল, কিন্তু তার জন্য তোমার ভবিষ্যৎ তো সুখের হতো না। স্যার আমি হয়তো ভুল করেছি স্যার, আপনি আমাকে এটা ভুল নয়, এটা ক্রাইম, অপরাধ। আর আমার কাছে এই অপরাধে কোনো ক্ষমা নেই। তবে তবে আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আজ থেকে ফার্মের বাইরে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, থাকা উচিত নেই। হ্যাঁ, তুমি এখন আসতে পারো। সুচিরা, ধাক্কা লাগলো, সারা জীবন ধাক্কা খেয়েই চলিস। একদিন আপনার মতো আমিও। আমার মতো মানে? মানে আপনার মতন বয়স যখন আমার ছিল, তখন আমি প্রথম ধাক্কা খেয়েছিলাম, সেটা আমি আজও বলতে পারি। কিছু মনে করলেন? না, আমি যাই। কোথায় যাবেন? যেখানে যাবেন সেখানেই ধাক্কা। তবে হ্যাঁ, একটা জায়গা আছে। কোথায়? দেখি হ্যাঁ, কৈলাস তুমি করেছো কি? হ্যাঁ, চলো তবে কাণ্ড করবে তখন ভয়ে হতো বয়স বাড়ছে না কমবে কি? ব্যাপারটা কি? খোকা, কি হয়েছে খোকা? কৈলাস, কিছু হয়নি মা, কিছু হয়নি। একটু শরীরটা কি হচ্ছে, আমি পৌঁছে দিচ্ছি, আপনি ঘরে যান মা। তুমি তাই চলো চলো। ভগবান, আমাকে দেখতে হলো। উফ, থেকে বন্ধ ভাঙা পণ করে ছেলের বিয়ে দিয়েছো, পরামন তোর বউ এনেছো, এবার আমাকে বিয়ে ছেড়ে দাও, আমি খেয়ে মরি। আপনি হয়েছে ওকে একটি বাকি আছে, ছেলের নেশা করে বাড়ি ফিরল, কেউ আমায় দেখতে হলো। ছেলে নেশা করে বাড়ি ফিরল? আমার ছেলে, এই বংশের ছেলে, এত বড় সাহস, নেশা করে? বড়বাবু, তোমার ওই লম্পট ছেলেকে বলে দাও, যদি বংশের মর্যাদা রাখতে না পারে, সে যেখানে খুশি চলে যায়। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। উফ, আমার যদি একটা বিধবা মেয়ে থাকতো, তাহলে আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম। আমি ভাবতাম যে বাপ হয়ে তার উপর আমার একটা কর্তব্য আছে, কিন্তু ওই লম্পট ছেলের উপর আমার এতটুকু করুণা নেই, আমার এতটুকু দয়া নেই, এতটুকু করুণা নেই। ভগবান,
কি দেখছো? কি দেখছি? দেখছি তোমার। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ? রাগ করতে যাও কেন? তাহলে বাড়িতে আসো না কেন? এই তো এসেছি। সত্যি করে বলো তো, আমাকে নিয়ে তুমি সুখী হওনি না? সেই জন্য তুমি এত মদ খাও না? আমি চলে গেলে যদি তুমি শান্তি পাও, তাই না হয়ে যাবো। তুমি তুমি চলে যাবে কেন? যেতে বলিনি? এটা তোমার ঘর, তুমি থাকবে, চিরদিন থাকবে। এবার থাকবে। আমি মদটা এটা পছন্দ করা খাবো না। ওকে। আমার মানি ব্যাগটা কোথায় গেল? দেখ, আমি তো জানি না। কোটের পকেটে ছিল, কোথায় গেল? সত্যি বলছি, আমি জানি না। ব্যাগটা কি হাওয়ায় উড়ে গেল বলতে চাও? আমি কোথায় ছিল, বের করে দাও। কি হয়েছে? সকালবেলা তো পেঁচাপেচি করছিস কেন? আমার মানি ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না মা। ও মা, ওকার ব্যাগ কোথায়? আমি সত্যি বলছি মা, আমি কিছু জানি না। ওকা কি তাহলে মিথ্যে কথা বলছে? আপনি বিশ্বাস করুন, আমি মানি ব্যাগ দেখিনি। তুমি কি এইভাবেই তোমার বাপের ঋণ শোধ করতে চাও? আপনি কি বলছেন না? ঠিক বলছি। তুমি বুঝতে পারছি কেন তুমি মুখ বুঝে এত সহ্য করো। ভালো ভালো তুমি ব্যাগটা বার কথা বলছি। আমি সত্যি বলছি মা, আমি একটা পথই বলছি, আমি কিচ্ছু জানি না। ব্যাগটা কালকে কোটের পকেটেই ছিল, আর রাতে ঘরে ছিলাম তুমি আর আমি। এরপরে তুমি বলতে চাও ব্যাগটা তুমি নাওনি? না, আমি আমি কখনো তোমাদের কোনো জিনিস হাসছি না। হাসছি না, হাসছি না। বৌমা মিথ্যেবাদী নয়, মিথ্যেবাদী তোমরা। অঞ্জনা কখনো কাজ করেনি, করতে পারে না। ওকা কি তাহলে মিথ্যে বলেছে? ওকার দ্বারা সবই সম্ভব। বাবা, আমার ব্যাগটা সত্যিই পাওয়া যাচ্ছে না। সেটা তুমি তো বাড়ির বাইরেও হারাতে পারো। কালকে রাত্রে সব কথা তোমার মনে আছে তুমি বলতে চাও? বাবু কে? কাল রাত্রিরে খোকা বাবুর পকেট থেকে এটা সদর দরজায় পড়ে গিয়েছে। আমি কুড়িয়ে পেয়েছি। কালকে রাত্রিটা দিয়ে যেতে পারি না খোকা? হ্যাঁ, টাকা পয়সা সব ঠিক আছে কিনা দেখে। আমি কি কোনো ভুল করেছি বলতে পারো? আপনি কোনো ভুল করেননি বাবু, ভুল করেছেন বাবু। ছোট মুখে বড় কথা হয়েছে, কিন্তু বৌমার উপর ওদের এত আক্রোশ কেন? আর কি অপরাধ? বাবু, একটা কথা বলছিলাম। বলো। এই বিয়ের পর তো বৌদিদি বলে অনেকদিন বাপের বাড়ি যাননি, এ সময় যদি তাকে পাঠিয়ে দিতে। বাপের আগে? হ্যাঁ, এ সময় গেলে মনে শান্তি পেত। শান্তি পেত? কৈলাস, তুমি নিজে গিয়ে বৌমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়েছ। কারণ এই ঘটনা আবার যদি ঘটে, তাহলে এই পরিবারের সম্মান নষ্ট হবে। তা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেবো না।
আমি আজই পৌঁছে দেবো কর্তাবাবু। হ্যাঁ, আজকেই। অবশ্য বৌমাকে এইভাবে হঠাৎ নিয়ে গেলে একটা কথা উঠতে পারে। ঠিক আছে, আমি চিঠি লিখে পরিষ্কার করে দেবো। আচ্ছা। দিদি আসছে, মা, দিদি আসছে। সত্যি? হ্যাঁ, দেখলাম মিথ্যা করে আসছে। থাক বাবা, থাক। এসো এসো, প্লিজ ভেতরে এসে বসো, এসো। বসার কি আর জো আছে মা? আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আমাকে ছাড়া আবার কর্তাবাবুর এক মুহূর্ত চলে নাকি না? চিঠি দিই। বসো বাবা, বৈবাহিক মহাশয় সমীপ এসে বড়ই পরিতাপের বিষয়, 1 মাস কত হয়ে গেল, অথচ আজ পর্যন্ত আপনি আপনার কন্যার বা আমাদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে নিশ্চিন্ত আছেন। উপস্থিত কৈলাসের সঙ্গে বৌমাকে পাঠালাম। বিয়ের রাত্রে মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে সকলের সামনে ছোট করলেন। যাই হোক, যা ভালো মনে হয় করবে। আছেন ইতি শ্রী মহিম রায়চৌধুরী। বৌদিদিমণি, এবার তো আমাকে যেতে হয়। এতটা পথ কষ্ট করে এলে এবেলাটা বিশ্রাম নিয়ে গেলে ভালো হতো না কৈলাসটা? বৌদিদিমণি, আমি বিশ্রাম নেব সেই দিন যেদিন তোমাকে হাসি মুখে এখান থেকে নিয়ে যেতে পারবো। হাসি বৌদিদিমণি। চলি মা। সবই আমাদের ভাগ্য। ভগবান যে কি পরীক্ষা করছেন তা তিনি জানেন। মন খারাপ করছে। বাবা যদি জামাইবাবু সেই মেশিনটা কিনে দিতে না পারে, আমি পরীক্ষার পর একটা কাজ জোগাড় করে আমি ঠিক কিনে দেবো। তোর ছোট ভাইটা ভালো ব্যবহার করছে তো? হ্যাঁ, করবে। আরো অত লোকজন, তার দাঁড়ি তো কোনো কাজকর্ম করতে হয় না। তুমি দেখেছিস? হ্যাঁ বাবা, এখানে কাজ করে করে তো একেবারে হাটবিচার হয়ে গেছি। আমরা পাঁচকে পেয়েছি বলো। হ্যাঁ, ঠাকুরের দয়া। এখন কেমন কম থাকবি দেবে না? থাকবি। তোমার মেয়ে এবার থেকে এইখানেই কি? মানেটা তুমি বেশ ভালো করে বুঝতেই পারছো। বিয়ের 1 মাসের মধ্যে বাকি যৌতুকটা জামাইকে দেবে বলে তুমি চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। কথা দিয়ে যে কথা রাখতে পারে, ঘরে বসে ভাত খাই কি করে নিচ্ছেন তা আমি বুঝতে পারি না। কি বুঝছো তুমি? না, তোর মা ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এটা আমার করা উচিত ছিল। আমি আমার ঘরকে ফোন করে তোর বিয়ে দিয়েছি, এ ত্রুটি আমার রাখা উচিত হয়নি। না না, আমার করতেই হবে, আমার কিছু করতেই হবে। বাবা, দেখো অমলেন্দু, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাবার মতো সময় আমার নেই। তবে বিমান সম্পর্কে আমার মনে দারুণ একটা আশা ছিল। তাকে সব দিক দিয়ে মনের মতো করে গড়ে তুলতে চেয়েছিলাম, যার জন্য তাকে আমেরিকায় পাঠাবার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি রেডি করে ফেলি। কিন্তু লাস্টলি সে আমাকে বড্ড হার্ট করেছে। আমিও স্যার ওর পরিবর্তনের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি তো ওকে অনেকদিন ধরে জানি। ওর মতো একটা ছেলে, অথচ তুমি তো জানো বিমান আজকাল অফিসের কাজেও ভীষণ গাফিলতি শুরু করেছে। আর জানি স্যার, ঠিক সময় মতো অফিসে আসছে না। তাছাড়া ওর এগেস্টে আমি সো মেনি কমপ্লেন্টস পাচ্ছি, অথচ তার কোনো ক্ষতি হয় এটা আমি একেবারেই চাই না। কারণ এতদিন আমি তার মঙ্গল কামনাই করে এসেছি। এখন তোমাকে দেখতে হবে যদি ওর কোনো শুভ পরিবর্তন ঘটাতে পারো। আমি এ ব্যাপারে ওর সঙ্গে কথা বলবো স্যার। দিদি, বাবা চিঠি দিয়েছে।
লিখেছে রে? মিহি রঞ্জু, কলকাতায় একটা বাড়তি কাজ করতে হচ্ছে, তাই বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। উপস্থিত এখানে থাকার একটা ব্যবস্থা হয়েছে, তোমরা কোনো চিন্তা করো না। এই কাজটা কিছুদিন করতে পারলে মনে হয় বিমানের রেকর্ডিং মেশিনটা দিতে পারবো। কয়েকদিনের মধ্যেই এই মাসের সংসার খরচের টাকা পাঠাচ্ছি। সাবধানে থেকো। এটি শুভাকাঙ্ক্ষী, তোমার বাবা। আজ আমার জন্য বাবাকে এত কষ্ট করতে হচ্ছে। দেখতে দেখতে তো কমাস হয়ে গেল। মানুষটা যে কোথায় থাকছে, কি করছে, এক ভগবানই জানেন। দাদা, গাড়ি রোকে। এই শোনো, এসো। তুমি এখানে? হ্যাঁ, আমি। আমার সঙ্গে এসো। কোথায় যাবো? যেখানে আমি যাবো। এসো। চলো। ওঠো। দাঁড়াও। তোমার ফিরতে এত রাত হলো যে? দেবীর বাড়ি গেছিলাম বাপি, তাই একটু দেরি হয়ে গেল। তুমি এ সময় এখানে? ফেরার পথে ওর সঙ্গে রাস্তায় দেখা হলো, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বিমান, তুমি যে এখনো সুচিতার সঙ্গে এইভাবে মেলামেশা করো, এটাও আমার কাছে মোটেই বাঞ্ছনীয় নয়। না বাপি, ও তো আজকে আসতে চাইনি। সুচিরা, এটা বোঝবার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে। বিমান বিয়ে করে সোসাইটির কাছে আমাকে যেভাবে ছোট করেছে, তাতে তার সঙ্গে তোমার কোন রকমের মেলামেশা করা উচিত নয়। আর তুমি যখন বিয়ে করেছো, তখন তোমার সঙ্গে তোমার স্ত্রীর সারা জীবনের প্রশ্ন জড়িয়ে আছে। সুতরাং এরপর থেকে সুচিরার সঙ্গে তোমাকে এভাবে মেলামেশা করতে দিতে আমি মোটেই প্রস্তুত নই। আই থিংক ইটস কোয়াইট ক্লিয়ার টু ইউ। আজকালকার ছেলে ছোটদের তো দেখছি কোন রকম কিংবা বিএসসি পাশ করে একটা বিরাট কিছু হবার স্বপ্ন দেখছি, তাতে তার কোনো ক্যালিভার আর নাই। তাহলে আপনি বলতে চান আমরা কুলিগিরি আর দরানি করবার জন্যই লেখাপড়া শিখেছি? না 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 না, তোমরা এসব করবে কেন? তোমরা সব সোনার চাঁদ ছেলে, এসব করবার জন্য তো অন্য প্রদেশের লোক রয়েছে। আরে ভাই, আসলে তোমাদের কোনো কারেজ নেই। এই আমরা চাকরি প্রথমে অ্যাকসেপ্ট করে নিতাম, তারপরে নিজের এলএম আর এফিসিয়েন্সি দেখিয়ে ধাপে ধাপে উন্নতি করি। গল্প কথা তা হয়তো হবে, তবে ভাই আমার কথা আমি বলতে পারি। আমি এই মাসে একটা চাকরি ধরেছি, ও মাসে সেটা ছেড়েছি। গভর্নমেন্ট অফিস, মার্চেন্ট অফিস থেকে শুরু করে এই হোস্টেলে, এই ইয়াং অফিসার্স হোস্টেলে 10টি বছর কাটিয়ে দিলাম। অভিজ্ঞতা অনেক সঞ্চয় করি। নিশ্চয়ই বিটার এক্সপিরিয়েন্স। আমাদের মতন কত ছেলেই তো এলো আবার। বুঝলে ভাইয়া, এই কলকাতা শহরে গড়ের মাঠ থেকে শুরু করে আর রেসের মাঠ কোনো জায়গায় বাদ দিই। দাদা, আপনি তো দেখছি গুরুদেব। ওই যে বললেন রেসের, ঘাবড়াবার কি আছে? জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করতে হলে রেসের মাঠ কেন, কত জায়গায় যেতে হয় ভাই। দাদা, কথা জিজ্ঞেস করবো? বৌদিকে? হ্যাঁ, তবে তোমাদের মতন আগে নয়, বিয়ের পরে। কথাটা বুঝি মনে ধরলো না? কি জানো ভাইয়া, সেখানে আমরা সব ছিলাম গুড বয়, বুঝলে না? আর ভালোবাসাটাও তো তখন এই আলু কাবলি ফুচকার মতন সস্তা ছিল না। আমরা ভাই বাড়ি থেকেও পালাইনি, আর বাপ মার অবাধ্য হইনি, নির্দিষ্ট বয়সে বিবাহ করেছি। আমার কি মনে হয় জানো, এই বিয়ে করে ভালোবাসলে ভালোবাসাটা বেশ বেশ মানে একটু কমপ্লিট হয় আর কি। ভালোবেসে ভুল করো না, ভালোবেসে ভুল করো না,
প্রজাপতি হয়ে প্রদীপের বুকে পুড়ে যেন কেউ মরো না, ভালোবেসে ভুল করো না, না ভালোবেসে ভুল করো না। রাগ করো না, শোনো, এ যেন মিথ্যে ফাঁকি, শুধু সে বলে ভরা, ফলে আর পিছে কেন মিছে ছুটে মরা, যে মালা দেয় গো জ্বালা কণ্ঠে যেন করোনা, যে মালা দেয় গো জ্বালা কণ্ঠে যেন করোনা, ভালোবেসে ভুল করো না, না ভালোবেসে ভুল করো না। হাসছো, হাসো, যা গেছে আমার গেছে, কুড়ি আমার হলো না ফুল, আমার মতন তোমরা যেন করো না এই ভুল, যা গেছে আমার গেছে, কুড়ি আমার হলো না ফুল, আমার মতন তোমরা যেন করো না এই ভুল, ভালোবাসা বলে কিছু নেই এই পৃথিবীতে, সে যে হায় গড়ে না তো জানে শুধু ভেঙে দিতে, ভুলেও সুখের বাসর বালু চরে গড়ো না, ভুলেও সুখের বাসর বালু চরে গড়ো না, ভালোবেসে ভুল করো না, প্রজাপতি হয়ে প্রদীপের বুকে পুড়ে যেন কেউ মরো না, ভালোবেসে ভুল করো না, না। সহ্যের একটা সীমা আছে। আমি সন্ধ্যে থেকে এখানে বসে আছি, আর তুই কিনা ইউ আর লস্ট বিমান, ইউ আর লস্ট। তোর মতো একটা ব্রাইট ছেলে আমি বুঝতে পারছি, তুই দু নৌকায় পা দিয়ে চলবার চেষ্টা করছিস, এভাবে চলা যায় না, কেউ চলতে পারে না। আসল রোগটা হলো তোর মনে, মনের রাস্তাকে টেনে দেওয়া, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাছাড়া কাকেই বা বলছি আর কেনই বা বলছি, দেখে বলা যায় তাতে দেওয়ালকে বলা উচিত। আপনি বলুন তো মাসিমা, আজকের দিনে এদেশে বড় বংশ ভালো ছেলে কিছু অভাব আছে? তাহা তো নেই বাবা, মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে দেখে, ওরকম বয়সে মেয়ে এখন ঘরে গেল, কিন্তু কথা বলতে তো কেউ ছাড়ে না বাবা। এখন এরকম পাহাড় বানাচ্ছে না, আমার কথা নাই বাদ দিল। তোমার কথা? হ্যাঁ, তেমন কিছু নয়, আমার কাছ থেকে মেসমশাই 4,000 টাকা ধার নিয়েছে। 4,000 টাকা? হ্যাঁ, শুধু হাতে না, বাড়ি বন্ধ রেখে নিয়েছে। বলবে বাড়ি বন্ধক দিয়ে? হ্যাঁ মাসিমা, না মাসিমা, আমি অতটা অমানুষ নই, টাকাটা আপনার যেভাবে হোক শোধ দিতে। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। এত দিনা এরপরে তো আরো ভাবনা আসছে। হ্যাঁ, ভাবনা অন্য যে আবার মা হতে চলেছে বাবা। হ্যাঁ, আর এই প্রথম সন্তান, এসব দায়িত্ব তো আমাদেরই বাবা, আমাদেরই। কিন্তু ওর বাবা কি যে করছে, কতদিন বাড়ি ফিরে না, কিছুই বুঝতে পারছি না।
রামজি, আমরা রেকর্ডিং মেশিন কিনবো বাবা। তা বলছিলাম কি যে আমাকে তাহলে ভেতরে যেতে দাও। মেশিন ভালো। বলছেন আমায় বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, বলুন। একটা উপকার করবেন? বলুন। আমি বাড়ির জন্য একটা রেকর্ডিং মেশিন কিনতে এসেছিলাম এই দোকানে। আচ্ছা। তো দরওয়ান আমার জামা কাপড় দেখে না বিশ্বাস করে ঢুকতে দিল না। আপনি যদি আমার মেশিনটা কিনে দেন। রেকর্ডিং মেশিন সে তো অনেক দাম। হ্যাঁ আমি জানি, আমি তো টাকাই নিচ্ছি। হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ টাকাই নিচ্ছি। 1000 টাকা। 1000 টাকা পারবে তো? কি শুনুন, আপনি এখানেই অপেক্ষা করুন। আচ্ছা আমি আসছি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, ন্যাশনাল ফুড ট্রাস্টের টেপ রেকর্ডার আছে? এখন নেই, আপনি কিছু অ্যাডভান্স করলে আনিয়ে দিতে পারি। ও আচ্ছা আগে। আচ্ছা এই নয়, তুমিও ভেতরে কি দেখো না বাবা। আগে জিনিস কিন্তু আমি টাকা দিয়ে দিচ্ছি, ভেতরে গেছে আর ফিরে আসছে না। अरे कोई नहीं है वेतन में। তুমি ভেতরে গিয়ে দেখো বাবা, দেখো টাকা দিয়ে কিছু ফিরে আসছে না। अरे बोलते हैं कोई वेतन में नहीं है, खाली झूठ बहुत। না না তুমি কি দেখো, ও লক্ষ্মী দেখো। नहीं नहीं चल। দেখো দেখো লক্ষ্মী দেখ কি হয়েছে মশাই? ভদ্রলোকে আমার জিনিস কিনতে কাজ দিয়েছে, ভেতরে গেছে 1 ঘন্টা হয়ে গেছে, বেরোচ্ছে না। अरे देखिए बाबू कोई वेतन में नहीं है। অন্দর মতো দিয়া হয়। কত টাকা দিয়েছে? 1000 টাকা দিয়েছি। 1000 টাকা? হ্যাঁ। তো যাকে টাকা দিয়েছেন তাকে আপনি চেনেন? না চিনি না। চেনেন না, শোনেন না, এতগুলো টাকা একটা লোককে দিয়ে দিলেন? আপনি তো আচ্ছা লোক মশাই। এই শহরে কতদিন আছেন দাদা? কি হবে? কি আবার হবে? ও যাকে টাকা দিয়েছেন সে কি আর বসে আছে? সে হয়তো উল্টো রাস্তা দিয়ে চলে গেছে। কি? হ্যাঁ অনেক কষ্টের টাকা বাবু, আজকে আমরা অনেক কষ্টের টাকা। আরে মেসো মশাই আপনি এখানে? আচ্ছা শুনুন, তখন ভিড় এড়াবার নেই আপনাকে ডেকে আনলাম মেসো মশাই বলে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ওই যে লোকটাকে টাকা দিয়েছিলেন তাকে কিরম দেখতে বলুন? দেখতে তোমারই মতো হবে বাবা। আমার মতো? হ্যাঁ। পরনে কিছু? পরনে কিছু তো মনে নেই। হ্যাঁ কালো প্যান্ট ছিল। ও আর হাতে একটা বালা ছিল, লোহার বালা। লোহার বালা, ঠিক আছে লোহার বালা। আচ্ছা তাই তো, আপনি আর পথে পথে কত ঘুরবেন? আপনি এক কাজ করুন, আপনি এই বেঞ্চটায় বসুন। কি হবে বাবা? হবে একটা নিশ্চয়ই ব্যবস্থা হবে, আপনি বসুন, আমি ওই দিকটা দেখে আসি। আপনি বসুন বসুন। হ্যাঁ আমি আসছি। এক প্যাকেট গোল্ড প্লেট দেখি। এই ব্যাগটা ধরুন, আমি এক্ষুনি আসছি। টাকাটা কোথায়? 8 টাকা। 8 টাকা? এইমাত্র যে লোকটার টাকা তুই নিয়েছিস তার টাকা। কি বলছি তুমি? কি বলছিস? একটা গরিব লোকের টাকা মারতে তো লজ্জা করলো না? তোর জন্য আমাকেও আর চোর সাজতে হয়েছে। চল শালা। কি গন্ডগোল করছেন? কি আশ্চর্য, মারবেন না, বারণ করছি তো মারবেন না। আমার ব্যাগ তুমি পেয়ে গেছি মোটে, কেন আপনারা এরকম করছেন? জান না এখান থেকে। এই সাবধানে রাখুন, এটা জাপানি টেপ রেকর্ডিং মেশিন, খুব ভালো জিনিস। টাকা হয়নি, আপনার টাকাতেই কিনেছি।
আমি ভাবতেই পারছি না তুমি ফিরে এসে আবার দেখুন, আজ আমার এই বন্ধুটির জন্য আপনাকে এত কষ্ট করতে হলো। যাই হোক, আপনি যাবেন কোথায়, থাকেন কোথায়? আমি থাকি তো এখানেই, বাড়ির বনগাঁ লাইনে। ও, এখন যাবেন কোথায়? এখন বারাসাত যাব। বারাসাত? তাহলে আমি বলি কি শিবনাথ বাবু, আপনার শরীরটা যখন খারাপ আর রাতও যখন অনেক হয়ে গেছে, আপনি বরং রাতটা থেকে কালকে সকালেই না হয় যাবেন। আর ছেলেও আমার তো এসে গেছে। হয় না মশাই, আমি অনেকদিন বাড়ি জানি জানি। আজকে শনিবার যখন এই যন্ত্রটা পেয়ে গেলাম, ভাবলাম যে এটা আমি দিয়েই যাই। আর এই শনিবার দিনটা বাড়ি ফিরলে রোববারটা বিশ্রাম পাবো, সোমবার দিন আবার কাজে বেরোতে পারবো। না, তাহলে আর আপনাকে জোর করবো না। কৈলাস, কৈলাস। কৈলাসদা তো বাজারে গেছেন বাবু। ও, তাহলে তুমি এক কাজ করো, দাদাবাবুকে একবার পাঠিয়ে দাও তো। দেখুন তো জিনিসটা কেমন হয়েছে। জিনিসটা আমি আর কি বুঝবো, যার জিনিস আপনি তাকেই দেখাবেন, সেই বুঝবে। বাবা আমায় দেখেছেন? হ্যাঁ, দেখেছি। শিবনাথ বাবু এসছে। আপনি বিয়ের সময় সেটা দেবার কথা ছিল, আমি দিতে পারি। এখন দেখো তো তোমার কিরকম পছন্দ হয়। মাফ করবেন, কারো চুরি করা জিনিস আমি নিই না। আপনি কি বলতে চান এটা কারো চুরি করা টাকায় কেনা হয়নি? না বাবা না, বরং এটা কিনতে গিয়ে আমারই টাকা চুরি হয়েছিল। অবশ্যই আমি টাকাটা ফেরত নিচ্ছি। আমি যদি বলি আপনি আজই কারো ব্যাগ চুরি করে ধরা পড়েছিলেন? একথা সত্যি না, একথা সত্যি না। বরং বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি। আমার নিজের ভুলে আমাকে চোর সাজতে হয়েছে। বিশ্বাস করি না, ওই জিনিস আমি নিতে পারবো না। শোনো 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 শোনো, আমি চুরি করিনি। শোনো, শুনে যাও, আমি চুরি করি। আমি বলছি আপনার কাছে, আমি বলছি কি বলবো আপনাকে, আমি আমার নিজের চুরি, আমার মেয়ের চুরি বলছি। আমি চুরি করে আমার অনেক কষ্টের টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। আমি চুরি করেছি, আপনি বিশ্বাস করুন। আমি চুরি করেছি, আমি চুরি করেছি। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে? ভেতরে এসো। মা, মা, আপনি এই অবস্থা নিয়ে ঘরে বাবা, আমার জন্য তোমার এত কষ্ট, নিজেকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছ। কেন যে তুমি? মাসিমা, দেখি কি হয়েছে মেসমশাই? হ্যাঁ, আমি চোর, আমি নাকি চোর? তুই বিশ্বাস কর বাবা, আমি চুরি করেছি। এসব আপনি কি বলছেন? আজ আজ বাড়ার সাথে আমি বিমানের রেকর্ডিং মেশিনটা আমি দিতে গেছিলাম। বিমান বলেছে আমি নাকি চুরি করার টাকাতে মেশিন কিনেছি। বিশেষ করে বাবা, আমার টাকা চুরি গেছিল একটি ভালো ছেলে, যে টাকা আমি সেই টাকা তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। আমি বলছি কাজে তুলে যাচ্ছে, কিন্তু তুমি অবিনাশ দত্তাকে ডেকে নিস তো, বলবে আমি ডাকছি। হ্যাঁ, ভগবান, আমায় লজ্জা দিচ্ছ। আমি কি দোষ করেছি প্রভু? তোমার কোনো দোষ নেই বাবা, সব ভাগ্য। না 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 না, দুঃখ করিস না। আমি সেদিন বুঝতে পারিনি মা, আজও ছেলের বাপের কাছে মেয়ের বাপের আছে কত অসহায়। আমি সেদিন বুঝতে পারি না। জানিস মা, শুধু বাইরেটা পারছে, ভেতরটা কিছু পাল্টায় না, কিছু পাল্টানি। যেমন ছিল তেমন ছিল বাবা, নেই ডাক্তার বাবু, আমরা সব পাল্টে দিয়েছি। বাবু, শিগগিরই আমাদের বাড়ি চলো, বাবার খুব অসুখ। ক্লাবের ব্যাপারে এই পার্টি গলা ঢুকবে কেন? না না ডাক্তারবাবু, সব কথা কিছু চিন্তা করবেন না। ঠিক হয়েছে, ক্লাবের ব্যাপারে পার্টির কথা কেউ আর কিচ্ছু। ও ডাক্তারবাবু, চলুন না। আমার যেতে দেরি হবে। কিন্তু বাবার যে খুব অসুখ, নটবর আপনাকে এক্ষুনি যেতে বলেছে। নটবদ্দা আমাকে বলেছে বলি কি আমার একটু যেতে হবে? তোমার বাবা এক বছর হলে একটি পয়সাও দেন। যাও, ওই রবীন ডাক্তারের কাছে যাও। আর তারপর ক্লাবে যখন পার্টি গালা থাকবে না বলবি, ঠিক আছে, তাহলে আমি আসি। বাবা নটবর, আমি সেদিন তোমাদের নিষেধ শুনিনি। এই বামুন হয়ে তোমাদের হাত দিতে গিয়েছিলাম,
আমার খুব শিক্ষা হচ্ছে বাবা। আমার দেখে কেন কত গরিব মেয়ের ভাবনা। পিন্টু, ডাক্তার কি হলো? ডাক্তারবাবু বললেন যেতে দেরি হবে, তারপরে বললেন রবীন্দ্রবাবুর কাছে যাও। এ কথা বললো? হ্যাঁ। ওদের বুঝিয়ে বল মা, আমাকে ডাক্তার আর ধরে রাখতে পারবে না। আমি বুঝতে বলল না বাবা, চুপ করো বাবা, তুমি চুপ করো। তুমি মাথা বলো বাবা, চল যে যাক বলুক, শ্বশুর বাড়ি ফিরে যা। তুই ওদের কাছে তোর কথা বুঝিয়ে বল, আমার অসহায়ের অবস্থার কথা ওদের বুঝিয়ে বল। তুই তোর মন দিয়ে ওদের জয় করে নে মা। মা তুই বিশ্বাস কর, আমি চুরি করি, চুরি করি, আমি চুরি করি। আমি বিশ্বাস করি বাবা, তুমি চুরি করোনি, তুই চুরি করতে পারো না। পিন্টুর সঙ্গে জানলি কেন? আমি তো যাবো বলেছি। রবি ডাক্তারকে যেতে বলেছিলেন কেন? ওদের কাছে আছে 8 বছর টাকা পাবো। কত টাকা? 8 বছর টাকা। আমি যখন রাখতে পারিছি তখন জানলি কেন? আমি যাবো। আপনি আমাকে চেনেন? আমার সঙ্গে বদমাশি করে পারবেন? ব্যাগ তুলুন, ব্যাগ তুলুন। তাহলে লুটুমির থেকে টাকা দেখাচ্ছে, লুটুমির থেকে টাকা দেখা। এরা রবি, তুমি দেখো নাটক বাবা, নাটক তুমি আমার ছেলের কাজ করেছো, আমি তোমার দিন। তুমি দেখো তুমি যাও কৈলাস, আর যাওয়ার সময় শুধু টাকা করে নিয়ে যাও। আমার যাওয়াটা কি ভালো দেখাবে কথা বলবো? ভালো হয়তো দেখাবে না ঠিকই, কিন্তু বৌমার সামনে গিয়ে দাঁড়াবার মতন সাহস আমার নেই কৈলাস। তুমি যাও, তুমি বৌমাকে গিয়ে বুঝিয়ে বলো, সেখানে আমাকে ভুল না বোঝে। আচ্ছা তাহলে আমি আজই যাবো। মেসমশাই আমার চোখ খুলে দিয়ে গেছে। আমার গাড়ি বাড়ি টাকা প্রতিপত্তি থাকা সত্ত্বেও আমি কোনোদিন কারোর ভালোবাসা স্নেহ সব পাই। লোকে আমার কাছে আসতেই ভয় পেত, এটা বুঝতে পেরেছি। টাকাটা কিছু না, মনুষ্যত্ব অনেক। হ্যাঁ অঞ্জনা, আমি বলছিলাম কি যে পিন্টু আর মাসিমার ভার তুমি আমার উপর দিয়ে নিশ্চিন্তে শ্বশুরবাড়ি দিতে পারো। আপনার উপর ভার কি? হ্যাঁ, শেষ সময় মেসমশাইকে সেই কথাই আমি দিয়েছিলাম। কিন্তু কোন অধিকারে মা আর পিন্টু ভার আপনার উপর ছেড়ে দিয়ে আমি চলে যাব? ভাইয়ের অধিকার। মাসিমা, আমি পিন্টুকে নিয়ে এবার রাম ভর্তি বাড়িতে যাচ্ছি। ওই মেসমশাই কাজের স্পন্সরটা করে দিচ্ছে। কে? ভেতরে আসো, যাবে। তোমার চিঠি পেয়ে কর্তাবাবু খুব আঘাত পেয়েছে। আমাকে কি বললেন যে কৈলাস তুমি কি একবার দেখাশোনা করে এসো। আর হ্যাঁ, এই কথা টাকা দিয়ে বললেন বৌমাকে বলো তিনি যেন আমাকে ভুল না বুঝে। টাকা আমি নিতে পারি, নিচ্ছি অপবাদ দিয়ে। পরমাণু থাকা সত্ত্বেও বাবাকে আর চলে যেতে ওই টাকা নিয়ে তাকে আমি ছোট করতে পারি।
আমি তোমার কাছ থেকে ঠিক এমনি জবাবই আশা করেছি। তুমি উপযুক্ত বাপের উপযুক্ত মেয়ে হয়েছে। তুমি একটু বসো বাবা, আমি এক্ষুনি আসছি। কত আরো বলে দিলেন, কাজকর্ম মিটে গেলে তুমি যদি একবার ও বাড়িতে যাও, অবশ্য তোমার যদি কোনো অসুবিধে না। অসুবিধে থাকলে আমি যাবো চলে। বলো। আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, বলো না। ঠিক আমি তো জানি না, তোমার খোকা বাবুকে দিয়ে দাও। এখন দেখি যাবে কি দাদিদি, আমি এক্ষুনি গিয়ে খোকা উঠে দিয়ে আসি। বাবু, বাইরে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নাম বললেন কৈলাস। কৈলাসটা পাঠিয়ে দাও। আরে কি খবর কৈলাস স্যার? এসো এসো, বসো। আমি তোমার শ্বশুর বাড়িতে আসি গো বাবু। কেন? তুমি তো সব খবর জানো না। আমাদের বাড়ি থেকে যাওয়ার পর তোমার শ্বশুর মশাই দেহ রক্ষা করেছিল। আমার মনে হয় তোমার এখন আগে যাওয়া উচিত খোকা বাবু। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বুঝবার বয়স আমার হয়েছে কৈলাস স্যার। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমাকে দেবেন তো? তুই নিজের চোখে যা দেখেছি তাই বলছি। স্টেটমেন্টটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন। তোমার আর কিছু বলার আছে? দিদিমণি তোমার একটা চিঠি দিয়েছে। শ্রীচরণ ঈশ্বর, বাবার আকস্মিক মৃত্যুর পর এই দুঃখের দিনেও তোমাকে একটা সুসংবাদ না জানিয়ে ঠিক থাকতে পারছি না। তুমি এবার বাবা হতে চলছে। চিঠিটা ছিঁড়ে ফেললে কথা বলবো? ওসব বাজে চিঠি আমি পড়ি না কৈলাসটা। হ্যাঁ বাবু, নিজের করে ছেলে করে ছিল না, তাই ওখানে আমাকে নিজের ছেলের মতনই ভালো করেছিল। সেই খোকা হয়ে আমি আমারও শরীর হয়েছে, আমি ভাবতেও পারি। ভালো লাগছিল। ছুটি দিল, আমি দেশে চলে যাই। সামান্য যে জমি জায়গা থেকে আসে তাদের বাকি জীবন আমার চলে যায়। যদি কোনো দিন সুমতি হয় আমার খবর দেবেন। যেখানে থাকি আমি ছুটে আসি। যাও, তোমরা সাবধান। ছেলের বাড়ি ছেড়ে চলে গেছে, অত খুঁজে ছেলের বউ এলো, সেও চলে গেল। এবার তোমার যাবার পালা। যাও, সব যাও। আমি শুধু একা এই শ্মশান জাগিয়ে পড়ে থাকি, এই শ্মশান জাগিয়ে পড়ে থাকি। কিছু বললেন? এক্সকিউজ মি জেন্টলম্যান, জানো আমিও ওই দিকে যাচ্ছি। দেখলে দূর পড়তে না, আমি একাই যাই।
আর বলো না সঙ্গে আনলে ভালো করতে পেরেছে ওদিকে রাস্তাটা চলো ভালো জানা দেখছে ভেরি গুড গুড ম্যান বলি শুনছো তোমার ছেলের বউ যে তোমার মুখ উজ্জ্বল করে ফেলেছে। উজ্জ্বল করে মানে? মানে ছোট সত্যি বউ এনেছো তুমি, তার বিরুদ্ধে আমি কি কিছু বলতে পারি? কি বলতে চাও পরিষ্কার করে বলো। তোমার পুত্রবধূকে তার গর্ভে তোমার বংশধর নিয়ে এসেছেন। মানে? মানে আমি মা, আমি ভালো করে বলতে পারি ও আমাদের বংশধর নয়। কি বলছো তুমি? ঠিকই বলছি। ও মা, সাজাই আমাকে ফুল দিচ্ছে, সাজিয়ে কি ফুল দিচ্ছে। আমি তো আপনি বিশ্বাস করে আমি কোনো কাজ করি আজ আর এই কথা তোমার কেউ বিশ্বাস করবে না। আমার থেকে শুরু করে চলছে হাতে তো বলছেন দেখতে পাচ্ছি কেন তুমি খোকাতে ফেরাতে পারবে না, কারণ তোমার নিজের মনে পাচ্ছি না যা পাশের পেশার আমাদের মাথায় না চাপিয়ে কাল সকালবেলা উঠে তুমি এবার থেকে চলে যাবে। মা দিদিমণিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? তুমি যাও, আমি দেখছি। পাওয়া যাচ্ছে না। পেশেন্টের ছেলে হয়েছে, ওরা দুজনেই ভালো আছে, আপনি ওনার বাড়িতে খবর দিন। কোথায় থাকে তা তো জানি না, আমি খবর দেবো গুরু। দুর্ঘটনা গতকাল ভোররাত্রে দমদম স্টেশনের নর্থ সিগন্যালের কাছে এক বিবাহিতা যুবতীর ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। ইহা একটি আত্মহত্যার ঘটনা বলিয়া পুলিশের অনুমান। দেহ শনাক্ত করা সম্ভব হয় নাই। অঞ্জনা, তোমার ছেলেকে দেখে কি মনে হলো জানো? পৃথিবীর আলো দেখবার জন্য ওকে অনেক লড়াই করতে হয়েছে। আচ্ছা, তোমার কোনো আত্মীয় স্বজনকে তো দেখলাম না, আর দুদিন পরে তো তোমার ছুটি হয়ে যাবে। ছুটি? হ্যাঁ ছুটি। বাড়ি যাওয়ার জন্য মন খুব ছটফট করছে তো। হ্যাঁ বাড়ি। কেন, বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে না? না। সে কি, আমার বাড়ি ঘর কিচ্ছু নেই, আপনারা কেন আমাকে বাঁচিয়ে তুললেন? এখন আমি কোথায় যাব? তাহলে সেদিন যিনি তোমাকে ভর্তি করে গেলেন তিনি? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তাহলে তাহলে কোথা থেকে এসেছো তুমি? আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আপনি আমাকে বাঁচিয়ে দিন। আমি আর কিচ্ছু করতে পারছি না, আমি কিচ্ছু করতে পারবো না। আমার মনে হয় তোমার এই অঞ্জনা সুইসাইড করতে গিয়েছিল। হয়তো তাই, কিন্তু আমি ওর সঙ্গে কথা বলে বুঝেছি ও খুব ভদ্র ঘরের মেয়ে। এর পিছনে ওকে কোনো করুণ ইচ্ছে আসছে। তা হয়তো থাকতে পারে, কিন্তু ওকে নাকি আজ কোনো আশ্রমে টাশ্রমে? আচ্ছা, না দিয়ে যদি আমাদের কোয়ার্টারে রাখি তাহলে কিরকম? না না, সে বড় কমপ্লিকেটেড হবে না। আহা, অনাথা ভেবে যদি ভালো অন্য কারো কিছু বলার থাকে। হ্যাঁ? বলছো তো তাই হবে। কি বলতে চাইছেন আপনি? একটাই কথা, অঞ্জলি নামে এত বড় অপবাদ দিচ্ছেন কেন? অপবাদ নয়, ছয় দিন কোনোদিন অন্যায় করেনি, করতেও পারেন। না, অন্যায় করেনি, তবে সচেতন হয়নি। আপনি তাতে
আসলে নেহাত মায়ের চাপ, তাই কিছু বলতে পারলাম না। বড় সাহস তোমার, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো। কে কি করছে? লম্পট ছেলের বাপ মায়ের চেয়ে ভালো ব্যাপার আশা করতে পারেন না। তুমি এ কথা বলা কে? আমি আপনাদের কেউ নই, এদের পরমাত্ম। আসুন মাসিমা। স্নেহের বিমান, আমরা যতদূর জানি বৌমার সঙ্গে তোমার কোনোদিনই স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক গড়ে ওঠেনি। অথচ আশ্চর্যের বিষয়, সে একদিন হঠাৎ অন্তঃসত্ত্বা অবস্থায় তার বাপের বাড়ি থেকে ফিরে এসেছিল। আর তার পরদিনই সকাল থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক অনুসন্ধান করেছি, সে তার বাপের বাড়িতেও ফিরে যায়নি। আমার মনে হয় সে আত্মহত্যা করেছে। দাদা চা। তুমি কেন? যতীন কি হলো? যতীনকে একটু বাইরে পাঠাই। ও আচ্ছা, দাদা কিছু বলবে? বলছিলাম 4 মাস হয়ে গেল, আমার কি কিছুই করবার নেই? নিশ্চয়ই করবার আছে। তোমার খোকনকে নিয়ে তো একটা বিরাট কর্তব্য আছে। বসো বসো বসো। এসব ভেবে চিনতে আমরা তোমার একটা কাজ স্থির করেছি। আচ্ছা, তুমি তো স্কুল ফাইনাল পাস করেছিলে না? হ্যাঁ। নার্সিং এর কাজ করতে কোনো আপত্তি আছে? না না, নার্সিং ভালোই থাকে। গুড 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 গুড, ভেরি গুড। আমরা নার্সিং শেখার ব্যবস্থা করছি। শোন, আমার মনে হয় তুই কিছুদিন বাইরে ঘুরে আয়। 2 মাস 3 মাস যতদিন ধরেছি। আর অফিসটা আমি করে নিলাম, আমি সামলে নেবো। অমলেন্দু, বাইরে গেলেই কি মনটাকে এখানে রেখে যেতে পারবো? তবু তুই যখন বলছিস যাব। আমার আর ভালো লাগছে না রে। জানা ভালো লাগছে। তোমার বাবা তোমাকে যে চিঠিটা লিখেছেন তাতে আজ বুঝতে পারছি কেন তুমি বিয়ে করে সুখী হও। আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার এক বন্ধুর ছেলে যে এখন বিয়েতে ফার্স্ট ইয়ার করছে, শীঘ্রই সে ফিরে আসবে। তার সঙ্গে আমি সুচিরার বিয়ের সমস্ত ব্যবস্থা ঠিক করে ফেলি। কিন্তু তোমার এফিসিয়েন্সি দেখে আমি এতই চার্মড হই যে আমার আগেকার সমস্ত প্ল্যান আমি চেঞ্জ করি। কিন্তু হঠাৎ তুমি বিয়ে করাতে আমি সত্যি খুব আপসেট হয়ে পড়েছিলাম। এনিওয়ে মাই বয়, আশা করি এখন আর তোমার কোনো বাধাই রইল না। তোমাদের দুজনের শুভ মিলন যাতে শীঘ্রই ঘটে তার জন্য আমি দেখি। আচ্ছা, তোমরা একটু বসো, আমি আসছি। বাপি, কোন গাড়িটা নিয়ে একটু ঘুরে আসবো? বেশ তো, ঘুরে এসো। এই চলো বেরিয়ে চল। তৈরি হয়ে আসি। কি হলো? কি ভাবছো কি বলো তো? না, ভাবছি তোমার স্ত্রী যদি এখনো বেঁচে থাকেন। আজ হঠাৎ এই কথা তোমার মনে হলো কেন? তিনি যে আত্মহত্যা করেছেন তার তো কোনো প্রমাণ নেই। সে বেঁচে থাকলেও তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা ধরো তার যদি কোনো ছেলে হয়ে থাকে, প্রমাণ হয় তুমি তার বাবা। আচ্ছা, কি হয়েছে কি বলো তো? ব্যাপারটা কি? হতে হতে পারে। আমার ডিকশনারিতে যদি, হয়তো, অথবা এসব কথার কোনো স্থান নেই। তোমরা বারবার বাবা হতে চলেছ। আমার মনে হয় সে আত্মহত্যা করেছে। বাবা হতে চলেছ, বাবা হতে চলেছ, বাবা হতে চলেছ। সে আত্মহত্যা করেছে। সে আত্মহত্যা করেছে।
চলার কইল ইমার্জেন্সি রুমে। ইমার্জেন্সি রুমে কেন? এই মাত্র একটা মোটর অ্যাক্সিডেন্টে কেছিল। গাড়িছাড়া ছিলেন ভদ্রলোক, পাশে ছিলেন একজন ভদ্রমহিলা। ভদ্রলোক ছিলেন পরে বলেছি অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছি। অঞ্জনা, তুমি ওকে চেনো? খোকনের বাবা। আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। বাট ডোন্ট বি ইমপেশেন্ট, হ্যাঁ? আমাদের এখন কাজ করতে দাও। উইল বি অলরাইট। ওকে ডক্টর, পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি, কাজে এখনো কিছু বলা যাচ্ছে না। আপনি রাত্রে মাঝে মাঝে খবর নেবেন। তবে আপনার মেয়েকে আপনি নিয়ে যেতে পারেন, কারণ উনি আর এখানে থাকতে চাইছেন না। আমরা কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, কয়েকদিন বিশ্রাম নিতে ঠিক হয়ে যাবে। থ্যাংক গড, বিমানের জ্ঞান ফিরেছে। এখন অবস্থাটা অনেকটা ভালো। আর একটা ব্যাপারে ভাবনায় চলেছে, চোখ দুটো ড্যামেজ হয়েছে। এসো অঞ্জনা। আরে, বিমানের জ্ঞান ফিরেছে, ভালো আছে? তোমার শরীর ঠিক আছে তো? আচ্ছা স্যার। আপনি কিছু করো না, বুঝলে? ভালোই হয়ে যাবে, তবে ওর সেবার ভারটা তোমাকে নিতে হবে। খুব সাবধান, তোমার আসল পরিচয়টাও জানতে না পারে। কি হচ্ছে যেন, চোখ দুটো ড্যামেজ হয়েছে তো, এক্সাইটমেন্ট হলে খারাপ হয়ে যেতে পারে। আপনি যা বলবেন তাই হবে। আমি জানি তুমি তা করবে, তবু ডাক্তার হিসেবে তোমাকে জানানো আমার কথা। টেম্পারেচারটা নিয়েছিলেন? হ্যাঁ, নর্মাল। আপনারা? আমরা হলাম বিমানের বাবার মা। ও নমস্কার। নমস্কার। ওর চোখের আঘাতটা কি খুব সাংঘাতিক? না, উপস্থিত অন্য কোনো কমপ্লেন নেই, তবে চোখের জন্য চিন্তা করছি। ওর চোখ কি ভালো হবে না? ভালো হবে না এই কথা বলবো না, তবে চোখ দুটো যাতে ভালো হয় তার জন্য আমরা কোনো ত্রুটিও রাখবো না। আচ্ছা, তাই করো মা, তাই করো। আর টাকা পয়সা যা লাগে। খরচের কথা আপনারা ভাববেন না, ওর অফিস থেকে সব ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম শুনে, খুব খুশি হয়েছি। তাছাড়া তোমরা তো রয়েছো। হ্যাঁ, এখানে বড় বড় ডাক্তার রয়েছেন, তারাও ভাবছেন। আচ্ছা, তাহলে আজকে আমরা উঠি মা। হ্যাঁ, রোজ একবার করে এসে খবর নিয়ে যাবো, কেমন? চলি রে। বিমানের স্ত্রী যে আজও বেঁচে আছে, আপনি কি করে জানেন? আমি তাকে নিজের চোখে হাসপাতালে দেখেছি। আরে শিওর, আপনি ঠিক জানেন? হ্যাঁ জানি, আমি তো স্ত্রী জাতির একজন, তার কাছে চিনতে বেশি দেরি হয়নি অমরেন্দ্র বাবু। এখন আমার মনে হচ্ছে অমলেন্দু, বিমানকে লেখা তার বাবার চিঠির কথাগুলো সত্যি নয়। স্যার, আমি বিমানকে দেখতে যাব। সে যদি বিমান যদি কিছু জানতে চায়, তাহলে এটা সত্যি, আই মিন ইউ মাস্ট টেক ইন দ্য ফ্যাক্ট। আর সুচিরা না বাবু, আমার সম্বন্ধে কালকে কিছু বলার প্রয়োজন হবে না। কেন? আমার মনে হয় তার যদি চোখ ভালো হয়ে যায়, সে আমাকে দেখতে চাইবে না, দেখতে চাইবে আরেকজন। জোনা, মনে হচ্ছে আমরা সব দুর্যোগ পেরিয়ে এলাম। তোমার কোনো ভাবনা নেই,
আমার মন বলছে তাকে সম্ভব হবে দাদা? নিশ্চয়ই সম্ভব হবে। আজকে আমি ডক্টর সোমকে কন্ট্যাক্ট করছিলাম। উনি বিমানের এক্সরে গুলো দেখে বললেন যে রেটিনাল ডিসপ্লেসমেন্ট হয়েছে, স্লাইট অপারেশনের দরকার। কিন্তু অপারেশনের পরেও যদি বিমানের চোখ ভালো না হয় তবে তাহলে তো শিগগিরের ব্যবস্থা করতে হবে। তুমি কি ভাবছো আমি চুপ করে বসে আছি? আমি হসপিটাল ইনস্ট্রাকশন দিয়ে এসেছি, পরশু বিমানের অপারেশন হবে। আই এম ভেরি সরি বিমান, অপারেশনের সময় আমি থাকতে পারি। তা শুনলাম ভালোভাবেই তো হয়েছে। অমলেন্দু, এবার তুই সুচিরার কোনো খবর জানিস? শুনেছি ভালোই আছে। ও আমার কোনো কথা জিজ্ঞেস করেনি? না, তবে আজ অফিসের বসের সঙ্গে তোর সম্বন্ধে অনেক কথাই হলো। কি কথা? এই তোর চোখের সম্বন্ধে জানছিলেন আর কি। আচ্ছা, তুই তোর স্ত্রীর খবর কিছু জানিস? সে তো এখন আমার কাছে অতীত। কিন্তু আমি শুনলাম তিনি এখনো বেঁচে আছেন। বেঁচে আছেন? কোথায়? এই ওষুধটা খেয়ে নি। বললি না তো কোথায়? হ্যাঁ, শুনলাম তিনি এই হাসপাতালে চাকরি করেন। হাসপাতালে? এই খবর তুই কোথেকে পেলি? যেভাবে হোক পেয়েছি। অমলেন্দুর বল। অমলেন্দু, তুই ডাক্তারকে বলে দে আমি ওর চোখ থেকে পেতে চাই না। তুই কি বলছিস? কি বলছি? চোখ দেখছি, আমি যা ভুল করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। বিমান, সারা জীবন অন্ধ হয়ে কাটাবো। বিমান চুপ কর। বড্ড ভিতরে বড্ড ঠিকই হয়ে গেল। বিমান চুপ কর। কি দেখছেন বলুন তো? আপনার হাতটা। হঠাৎ দুটো। আগেকার মতন পরিষ্কার দেখতে পাচ্ছেন তো? ইয়েস ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। দেন ডক্টর সান্যাল, এভরিথিং ইজ অলরাইট। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে পৌঁছে দিয়েছি। তুমি বসে বসে তুমি বসে বসে আসবেই বাবা। ভগবান আমাকে ঠিক সময় পাঠিয়ে দিয়েছে। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল, তাই ভাবলাম বৌদিদি মনের খবরটা একটু নিয়ে আসি। কার খোঁজ খবর করবে বাবা? সে চলে যাওয়ার পর আমরা অনেক খোঁজ খবর করেছি। না, বেঁচে তাকে থাকতেই হবে, নইলে সবকিছু মিথ্যে হয়ে যাবে। তাতে দেরি করা যায় না। কর্তাবাবু আর তিন্নিমা যে ভুল করেছেন সেই ভুল তাদের ভাঙাতেই হবে। আমি এখনই যাচ্ছি মা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি গেলে সব ঠিক হয়ে যাবে। আপনি আমার সঙ্গে চলুন। আসুন, আসুন। বিমান, তাকে তো এই খোকাটিকে চিনতে পারে কিনা? না, ভালো করে দেখো, ভালো করে দেখো। ঠিক চিনতে পারলাম না তো। একদিন এই হাসপাতালে ওর জন্ম হয়েছিল। সেদিন ওর মার কাছ থেকে ওর পিতৃ পরিচয় আমরা জানতে পারিনি, জানতে চাইনি। কেন? সেদিন ওর মাকে দেখে, তার কথা শুনে আমাদের মনে হয়েছিল ওর মাকে, ওর মার কারো কাছে কোনো দাবি দেওয়া ছিল না। হঠাৎ একদিন হাসপাতালে এসে হাজির হয়েছিল। তখন তার গর্বে ছিল ওই শিশু।
কত বাবু, ভগবান আছে কত বাবু, ভগবান। নাইলে বৌমাকে তারা দেখতে পাবো, আমি তা ভাবতেই পারিনি। বৌমা, এই বুড়ো ছেলেটা যদি কিছু দোষ করে থাকে মা, তাকে তুমি ক্ষমা করতে পারবেন? বাবা, সবই তো হলো, বউ দিদিমণি আর খোকাবাবু ছাড়া করে আর তো কাউকে দেখতে পাচ্ছি। বৌমা, লেডি ডক্টর মিসেস সান্যাল ওর কাছে বেশিরভাগ সময় থাকে, হয়তো এদিকে কোথাও আছে। ডাক্তারবাবু, ওর মার নাম অঞ্জনা। অঞ্জনা? হ্যাঁ খোকা বাবু, আমাদের বৌদি দেবী। সত্যি কি কোনোদিন চাপা থাকে? কৈলাসটা মা ঠাকুর আপনারা সেদিন যে ভুল করেছিলেন, তুমিও ঠিক একই ভুল করেছি। কি বলছো তুমি কৈলাসটা? ঠিকই বলছি, কিন্তু আজ কর্তাবাবু মা ঠাকুর তাকে ভুল বুঝতে পেরেছে। কিন্তু অঞ্জনা, অঞ্জনা কোথায় কৈলাসটা? অত ভাগা, তোর অন্ধ হয়ে থাকাই উচিত ছিল। এখন চিনতে পারলি যে তোকে সেবা যত্ন দিয়ে সারিয়ে তুললো, যার জন্য তুই জীবন ফিরে পেলি, তাকে তোর অনেক আগেই চেনা উচিত ছিল। অনেক ভুল করেছিস, নে ক্ষমাতে এনে, ক্ষমাতে এনে হতভাগ। ডাক্তার সান্যাল, মা অরুণা, আপনাদের দুজনের কাছে আমার ঋণের শেষ নেই। আপনারা যদি সেদিন না থাকতেন। বলছেন ডিউটি। আচ্ছা, আমার ওয়ার্ডে যেতে হবে, আপনার সামনে করুন। অরুণা, চল চল চল। সত্যি আমার একটু ভুলের জন্য কত বড় যে ক্ষতি হতে যাচ্ছিল। তুমি করনি, ভুল করেছি আমি। বৌমা, আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। মা, মা, না না না। কিরে, দাঁড়িয়ে এখনো কি ভাবছিস? ওরে আমার এই জহুরির চোখ কোনোদিন ভুল করেনি, আজও করছে না। কত এবার বোধহয় আমাদের বাইরে। হ্যাঁ, চলো সবাই বাইরে চলো। চলো। অঞ্জনা, দাঁড়াও, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে না? তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। ভাগ্যের দোহাই আমি তো দিতে পারি না অঞ্জনা, অন্তত আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ তুমি আমাকে দাও। অঞ্জনা, বলো বলো, তুমি আমায় ক্ষমা করতে পেরেছ? অঞ্জনা।